একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং, এটা সাধারণত সামনে আসে না। 2006 সালে দমদম কেন্দ্রে মমতা দি আমায় দাঁড়াতে বলেছিলেন সাংসদ হিসেবে। যে মেয়াদ, সেই মেয়াদ থাকাকালীনই আপনার বন্দী হয়েছেন, কারাবন্দী হয়েছেন, এবং সেই সময় নানা রকম বিতর্ক হয়েছে। আমি যতদিন এমপি ছিলাম 12 থেকে 18, আমি কোনোদিন গাড়িতে এমপি স্টিকার লাগাইনি। সেই সময়টায় কিভাবে লড়েছেন, কিভাবে নিজের সঙ্গে নিজের কথা বলেছেন, এবং কিভাবে এই ভাবনা চিন্তাটা কোন বৃত্তিতে খুব শকিং ছিল। কারণ সকলেই জানেন, মানে যারা আমাকে অ্যারেস্ট করেছেন, যারা অ্যারেস্ট করিয়েছেন, যারা তদন্ত করেছেন এবং যারা বিচার করছেন, আমার ধারণা সকলেই জানেন কোনো দোষ নেই। আমি সাংবাদিক, কাজের নেশায় থাকি, নাম যশ অর্থ সবাই চায় বাবা, সব ফালতু বলে লাভ নেই, ঈর্ষা করে লাভ নেই। সবাই চায় যে পারফর্ম করে করতে পারবে করবে, যে পারবে না তার কাছে আঙুর ফল টক। কি মনে হচ্ছিল এবার কিভাবে চলবে জীবনটা? আমি আনুগত্যের পরীক্ষা দিচ্ছি এবং আমার মনে হয় আমি সেটা দিয়েছি। 21 সালের বিধানসভা নির্বাচন থেকে আরজি কর কুণাল ঘোষ আনুগত্যের পরীক্ষা দিয়েছে। কুণাল ঘোষ এটা দেখিয়ে দিয়েছে ব্যক্তিগত ইস্যুর রাগ, অভিমান, তার জন্য দল ত্যাগ করা, অন্য অফার নিয়ে চলে যাওয়া, এই পাঠশালায় কুণাল ঘোষ পড়েনি। আমি যখন এই দলেরই অনেককে দেখি ইস্যু ভিত্তিতে সব পাঁচিলে উঠে বসে থাকে জল মাপে নিজেরা নিজেদের, তখন আমার কষ্ট হয়। বাট আমি সৈনিকের ভূমিকা পালন করে যাই। আমি একটা কথাই বলতে পারি, আমি আনুগত্যের প্রমাণ দিয়েছি, আনুগত্যের পরীক্ষা দিয়েছি। আমি ভালোবেসে তৃণমূল কংগ্রেস করব, আমি কিন্তু কৃতদাসের মতো তৃণমূল কংগ্রেস করব। আমাকে যদি কেউ ভালোবেসে বলেন, আমি তার জুতো পালিশ করে দিতে রাজি আছি। কিন্তু যদি কেউ আমাকে অন্যায়ভাবে কোনো অপমান বা চোখ রাঙাবার চেষ্টা করে, আমি প্রথম 3 বার আমি রিয়াক্ট করব না, ইগনোর করব, এবং তারপর আমার কোনো ব্যাকরণ থাকবে না। আমার দেখা সেরা রাজনীতিবিদ হাসিম আব্দুল হালিম, আর আমার দেখা সেরা লড়াকু নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খবরের সাবজেক্টের সব থেকে কাছে থেকেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খবর আমার কাছে, খবরকে মমতা ব্যানার্জি। ফলে আমি যদি তার কাছে যাওয়ার সুযোগ না পাই, তাহলে আমি তাকে চেষ্টা করব আমার কাছাকাছি রাখতে। নমস্কার, আজকাল .in-এর 1 বচন বহু বচন অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমার যিনি অতিথি, আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, তারও পেশাগত পরিচয় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রকে জুড়ে থেকেছে। আজকে আমাদের অতিথি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বাবুকে স্বাগত জানাই। প্রথমেই যেটা বলার, যে আজকালের সঙ্গে আপনার একটা দীর্ঘ সম্পর্ক আছে, দীর্ঘ, এবং সেই সম্পর্কের কথা আমরা গল্পটা শুনবো। কিন্তু তার আগে উত্তর কলকাতার এই যে ছেলেটা হঠাৎ সাংবাদিকতায় কোনো একটা কারণে আগ্রহী হয়ে পড়লো, এবং তৎপরবর্তীকালে রাজনীতি ইত্যাদি তো আছেই, কিন্তু এই ছেলেটার শুরুর দিনগুলো উত্তর কলকাতার সেই সময়কার যে পাড়া, এবং সেই পাড়ায় বেড়ে ওঠা, এবং অনেক ঘটনা চোখের সামনে দেখা, সেইটা একটু আমি জানতে চাইবো প্রথমে আপনার। আমি উত্তর কলকাতা, আমাদের বাড়ির লোকজন সবই উত্তর কলকাতা, মানে প্রথম থেকেই। যারা দক্ষিণ 24 পরগনা থেকে, প্রথমে হুগলি, তারপর দক্ষিণ 24 পরগনায় দীর্ঘকাল, তারপর গ্যালেপ স্ট্রিট, তারপর গ্রে স্ট্রিট, তারপর রামমোহন রায় রোড, সুকিয়া স্ট্রিট, 1960 সাল থেকে। তখন আমার জন্ম হয়নি। আর আমার বাবারা হচ্ছেন এদেশি, আর মা হচ্ছেন বরিশাল কন্যা। আচ্ছা, মানে বাংলা, হ্যাঁ, ইস্ট বেঙ্গলের মেয়ে। তো দুজনেই অবশ্য আরজি করে স্টুডেন্ট ছিলেন। তো এখন আমাদের পাড়া কালচারটা আমরা এখনো রাখার চেষ্টা করি। সবাই খেলা, যেরকম হয় যে মাঠ সব জায়গায় পাওয়া যায় না, ফলে একটু রাস্তায় খেলা, কোথাও একটা টেলিফোন কোয়ার্টার আমাদের ওখানে ছিল বা আছে, 35 এক্সচেঞ্জ, ওখানে খেলা, বন্ধু বান্ধব, সমস্ত কিছুই ওই উত্তর কলকাতা ঘেঁষা। আপনার স্কুলটা কোথায় ছিল? টাকি, ওগুলো তো টাকি বয়েজ রাজাবাজার। আচ্ছা, এবং ওটা আমরা এখনো প্রাক্তনীরা খুব ভালো যোগাযোগ রেখে সেটাকে ইয়ে করি। এবং একটা জিনিস ছিল, আমার
দীর্ঘকাল, যেটা আমার পরে একটা প্রবলেমও হয়েছে, আমি অসম্ভব হাঁটতে ভালোবাসি। আচ্ছা এবং না ভিড় বাস আমার সহ্য হয় না। আচ্ছা কারণ আমি ছোটবেলা থেকেই গোটা ব্যাপারটা তো পাড়ার মধ্যে থেকেছি। হ্যাঁ, এমনকি যখন আমার প্রথম চাকরি হলো, মানে আনুষ্ঠানিক চাকরি, সেটা ছিল 164 লেনিন সরণি, উত্তরবঙ্গ সংবাদ গোষ্ঠীর কলকাতা কাগজ। আমি কিন্তু হেঁটেই যাতায়াত করতাম বাড়ি থেকে হেঁটে? হ্যাঁ, এবং পরে একটা সাইকেল কিনেছিলাম। এবং দীর্ঘকাল ওই স্কুল টু স্কুল এগুলো সব পাড়ার চারপাশে, আমার এপিসি রোড, আমার স্ট্রিট, এইগুলো করে টোরে, ফলে এইটা আমার একটা মাইনাস পয়েন্ট যে আমি খুব ভিড়, কারণ আমার আমি কখনো আমি হাঁটি, আমরা হাঁটতে ভালোবাসি। আমরা সল্ট লেকে কোনো আত্মীয়ের বাড়িতে গেলেও বা বন্ধুর বাড়িতে গেলেও, 3-4 জন বন্ধু ছিল আমাদের, আমরা নাচতে নাচতে হাঁটতে হাঁটতে সল্ট লেক স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি, মোহনবাগানের ফ্ল্যাগ ঘাড়ে করে, সব সুগিয়া স্ট্রিট থেকে হেঁটে, ওখান থেকে হ্যাঁ, বিরাট ভারী ফ্ল্যাগ, বিরাট উৎসাহ নিয়ে যেতাম। জিতলে হলো, হারার সময় সেই ফ্ল্যাগ কি ভারী লাগতো, 56 ফুটে, তখন কে বইবে সেটা। যাই হোক, মানে কথা, আমাদের ওই চপ, কাটলেট, এডি কেবিন, চিনিবাবুর দোকান, এইসব করে সেই পাড়া কালচারটার বহু মুখ, বহু মানুষ হারিয়ে গেছেন, চেঞ্জ হচ্ছে। আমাদের বাড়িঘর সব চেঞ্জ হয়েছে। আমার দাদু বাড়িটা কিনেছিলেন আগেকার দিনের এক জমিদার গোছের ব্যক্তির কাছ থেকে। সে একটা পেল্লায় বাড়ি আর কি, সে ঠাকুর দালান, হ্যাঁ, সামনে বাগান, পেছনে বাগান, সে বাগানে জাম গাছ, পেয়ারা গাছ, সব ইত্যাদি। ভেতরে সিঁড়িটা সিনেমায় যেরকম দেখা যায়, ঘোরানো পেল্লায় সিঁড়ি, ভৎস বড় বড় ঘর। বাবা মারা যাওয়ার পর আমি সেগুলো তো মেনটেন করা সম্ভব হয়নি। একটা বর্ষা আসা মানে ঝরঝর করে জল পড়া, আর আমি তখন খুব একটা প্রতিষ্ঠিত নই। ফলে এক বন্ধুর সঙ্গে মিলে সেটা ভেঙে ফ্ল্যাট করতে হয়েছে। কিন্তু কোথায় সেই বাড়ি আর কোথায় ফ্ল্যাট, যাই হোক। তো ফলে কিন্তু আমরা পাড়াটা আজও, আমরা মানে পাড়া কালচারটা মানে সারাদিন এখনো সারাদিন যা কাজ থাকুক, ফিরে একবার পাড়ায় চায়ের দোকানে একটু দাদা বন্ধু ভাইদের সঙ্গে একবার না বসলে দিনটা যেন সম্পূর্ণ হয়। আচ্ছা, মা বাবা দুজনেই চিকিৎসার সঙ্গে যুক্ত, আপনার উপর কোনো চাপ ছিল এই বিষয়ে? ইচ্ছা ছিল। আমার ঠাকুর দাদা ডক্টর মনমোহন ঘোষ। তো মনমোহন ঘোষ তিনি খুব নামী ডাক্তার ছিলেন, এবং আমাদের এই আরজিকর হাসপাতালের গায়ে ওনার চেম্বার এবং ওষুধের দোকান ছিল। যখন ওগুলো সমস্ত সম্প্রসারণ হচ্ছে, তখন ডক্টর মনমোহন ঘোষ সেই শখটা বোধহয় আর নিতে পারেননি সে সময়। উনি হৃদরোগে আক্রান্ত হন, কিন্তু সেটা কিছু করার ছিল না, ওটা স্বাভাবিক, ওটা সম্প্রসারণে। তো আমার দাদুর ভাই ডক্টর বিজয়কৃষ্ণ ঘোষও ডাক্তার ছিলেন। বাবা ডাক্তার, কাকা আইএএস, দু ভাই। মা ডাক্তারের কিন্তু ফাইনাল পরীক্ষা দেননি, সে আজব। আমি পরে মাকে বলতাম, এসব কি, যে তখন নাকি যে বাড়িতে দুজন ডাক্তার রেখে কি হবে, বিয়ে হয়ে গেল আমার বাড়ির থেকে, মাকে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়া হলো না, মানে কি? পরে মা অনেক আফসোস করতেন, কিন্তু ততক্ষণে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু দুজনেই আরজি করের স্টুডেন্ট। তো এখন তাদের নিশ্চয়ই ইচ্ছা টিচ্ছা ছিল, কিন্তু আমার একটু লেখা পড়া, লিটল ম্যাগাজিন, হ্যাঁ, ওয়াল ম্যাগাজিন, সেরকম একটা শখের দিকে ব্যাপারটা চলে গেল। এবং সবাই বলতো লিখতে পারি, দ্রুত লিখতে পারি, পরিচ্ছন্ন লিখতে পারি, এবং কন্টেন্ট ওয়াইজ ভালো লিখতে পারি। তো যখন এগুলো আস্তে আস্তে একটা স্যাটিসফ্যাকশন আসতে শুরু করলো, তার সঙ্গে একটু খবরের কাগজ পড়ার একটা নেশা তৈরি হলো। সেটা মূলত আমার বাবার এক কাকা আমাদের সঙ্গে থাকতেন, তার প্রভাবে। ওই করতে করতে সাংবাদিকতায় একটা নেশা এসে গেল। তারপর তখন আমি স্টুডেন্ট, ক্লাস 8-9 বা অর্থাৎ একটু পরে, ওই হয়তো 10-10 হবে, আমি চিঠি লিখতে শুরু করলাম। কোথায়? পাঠকের কলমে। আচ্ছা আচ্ছা, এবার সংবাদপত্রে। এবার সেগুলো সব বেরোতে শুরু করলো। আচ্ছা, ঠিক আছে, মানে আনন্দবাজার থেকে শুরু করে সব বর্তমান সব। তো এই সময় আমি আবার আজকালের খেলা পত্রিকার খুব ভক্ত। তো খেলাতে চিঠি লিখতে শুরু করলাম, এবং সেগুলো সব অতি যত্নে খুব ভালো ভালো করে বেরোতে শুরু করলো। তো একটা মজা হলো যে একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায়
কি একটা মারামারি টানামারি হয়েছিল, এবং সম্পাদক শ্রদ্ধেয় অশোক দাশগুপ্তর লেখায় আমি একটা কট্টর মোহনবাগান সাপোর্টার, তো আমি দেখেছিলাম একটু মনে হয়েছিল একটু ইস্ট বেঙ্গলের প্রতি টান যেন থাকছে। আমি রাগের চোটে একটা চিঠি লিখলাম, আপনি ইস্তফা দিন। আমি অবাক হয়ে দেখলাম সেই চিঠিটা প্রকাশিত হয়েছে। তার কদিন পরে কয়েকটা চিঠি ছাপা হলো আমাকে খুব গালাগালি দিয়ে, হ্যাঁ, যে কেন ইস্তফা দেবেন সম্পাদক। এরপরে আমি আবার একটা চিঠি দিয়ে বললাম যে কেন ইস্তফা দেওয়াটাই উচিত ছিল, এবং সেটাও ছাপা হলো। তখন আমি দেখলাম এ তো ভয়ঙ্কর গণতান্ত্রিক লোক, যে তার ইস্তফা চাইছি সেটা ছাপছে। এবং তারপর আমি গিয়ে একদিন দেখা করলাম, আচ্ছা, সেই আলাপ হয়ে গেল। আচ্ছা, এবং তারপর থেকে উনি আমার একটা ভয়ঙ্কর স্নেহ করতেন। এরপর আমি ইয়ে করতাম, আমি ওই ছাত্র আন্দোলনে উত্তর কলকাতা জেলা ছাত্র পরিষদ করতে গিয়ে কোথায় ট্রাম কেলেঙ্কারিতে ট্রাম আটকাচ্ছি, এখানে পথ অবরোধ করছি, প্রেস রিলিজ দিতে যেতাম। আমি সাংবাদিকদেরও দিতাম, কিন্তু অশোকদার ঘরটা আমার একটা অবারিত দাঁত ছিল। আচ্ছা, আমি কি অশোকদার কাছে হাজির হতাম, এটা একটুখানি ছেপে দিতে হবে দাদা, এবং উনি পরম স্নেহে সেগুলি সব প্রকাশিত হতো। তো এরপরে আমি একদিন মনে হলো যে না, আমি সাংবাদিকতাটা করি, তাহলে আজকাল আমার বাড়ির কাছে, আমি তখন তো আমার স্ট্রিটে অফিস, আমার স্ট্রিটে অফিস। তো আমি একদিন গিয়ে অশোকদাকে বললাম, অশোকদা চাকরি করব ঠিক করছি, আমাকে একটা চাকরি দিন। মানে চাকরির যে কত আনুষ্ঠানিকতা থাকে সেই সব বিচার তখন ঊর্ধ্বে উঠে, কারণ আমি তো এখানে আসি, এটা তোমার বাড়ির মতো, বললাম আমাকে একটা চাকরি দিন। তো অশোকদা ব্যাপারটা সিরিয়াসলি নিলেন, মানে খুব আমায় হতাশ করেননি, বললেন না আমি সবে এখন লোক নিয়েছি। আমার একজনের নাম বলেছিলেন, ও জয়েন করলো, তো একটা ফাঁকা হলে আমি তোমায় ডেকে নেবো, তুমি অ্যাক্টিভ আছো সেটা থাকো। এর মধ্যে আমি উত্তরবঙ্গ সংবাদ গোষ্ঠী সুহাস তালুকদার, যাকে আমি মানে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আধুনিক বাংলা সংবাদপত্রের জনক মনে করি, সুহাসবাবুর ওখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমার চাকরিটা হয়ে গেল। আচ্ছা, সেই তাহলে সাংবাদিক জীবনের শুরু, সেই অফিসিয়ালি। তখন আমি আবার আনন্দবাজারের পত্রিকা বলে পাতাটা বেরোচ্ছে, ওখানে লিখছি এবং ওখানে চেকও পেয়েছি। আচ্ছা, আচ্ছা, ফ্রিল্যান্সার হিসেবে, কিন্তু মানে পূর্ণ সময়ের চাকরি উত্তরবঙ্গ সংবাদে শুরু হলো। হ্যাঁ, সেটা আবার অশোকদাকে জানিয়ে দিলাম, যশোদ আমি এখানে জয়েন করেছি, ইত্যাদি ইত্যাদি চলল। সেটা মানে কোন বিভাগে চাকরি পেলেন আপনি? আমি প্রথম কিছুদিন ছিলাম ডেস্কের ওই শিল্প বাণিজ্য, কিন্তু ওখানে যেহেতু সেই অর্থে তুলনামূলক মানে লোক সংখ্যা কমের জায়গা, ফলে ওখানে একটা ভয়ঙ্কর কাজ শেখার সুযোগ ছিল, এবং যেটা সুভাষবাবু অ্যালাউ করতেন। আচ্ছা, অর্থাৎ যে এসে আমি রিপোর্টিং করে আসছি, রিপোর্টিং এর লোক লাগলে সেটা করছি, আমাদের নিজেদের অ্যাসাইনমেন্ট গুলো করছি, আবার সন্ধ্যেবেলা আমি পাতা তৈরি করছি, ফলে প্রুফ রিডিংটা শিখে যাচ্ছে, ক্যামেরা ওখানে গিয়ে পাতা দিতে যাচ্ছি, ক্যামেরা থেকে প্লেটে যাচ্ছে, প্লেট থেকে তৈরি হচ্ছে এই গোটা। তখন পেস্টিং ছিল, তখন তো কম্পিউটার নেই। এরপর একটা জিনিস দেখা গেল, না তখন কম্পিউটার ঢুকেছে, এবং সুহাসবাবুই প্রথম যিনি বাংলায় কম্পিউটার ঢুকিয়েছেন। তখন ওই ব্লকে নেই। আচ্ছা, পেস্টিং এসছে, ডিটিপিতে হচ্ছে। ফলে এই যে একটা সন্ধিক্ষণে শেখা, এটা কিন্তু সুহাসবাবুর শিক্ষকতা ছাড়া ওটা হতো না। এবং কলকাতা শহরের এমন অনেক বাঘা বাঘা সাংবাদিক আছেন যাদের শুরু কিন্তু ওই স্কুলে। কিন্তু এইটা আমি এই প্রসঙ্গটা ধরে একটা প্রশ্ন করে যাই, যে সাংবাদিকতার শিক্ষাটা সত্যি বলা হতো যে এক একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে গিয়ে একজন সাংবাদিকতা শিখছেন। এখন স্কুল কলেজ থেকে সাংবাদিকতা পড়ে অনেকে হয় না। আমি ওটা হয় না, আমি প্রসঙ্গটায় আসছি, জাস্ট শেষ করে নি। তো ইন দ্য মিন টাইম সংবাদ প্রতিদিন বেরোতে শুরু করছে, তো আমি সেখানে পরীক্ষা দিলাম, ওনারা বিজ্ঞাপন দিয়েছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজে ওনারা নিয়েছিলেন পরীক্ষার জন্য। আচ্ছা, তো সেটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, ফলে আমি ট্রেনি জার্নালিস্ট হয়ে সংবাদ প্রতিদিনে জয়েন করলাম। আচ্ছা, এটা কত সাল হবে? এটা 92। তখন কাগজ বেরোয়নি, ফার্স্ট ব্যাচ করলাম। এরপর তার প্রায় কমাস পর তো একটা ফোন পেলাম, যে ল্যান্ডলাইন
কুণাল ঘোষ আছে, ধরলাম কুণাল বলছিলাম আমি অমুক বলছি, আজকাল সম্পাদক অশোক দাশগুপ্ত সন্ধ্যে 6টায় দেখা করতে বলেছেন। ভালো, গেলাম। সে অসাধারণ ব্যক্তিত্ব অশোকদা, এবং আমি কেন গেছি আমি সেটাই বুঝতে পারছি না, কারণ অশোকদা কোনো দরকারের কথা বলছেন, মানে কারণ জানাননি আগে থেকে। অশোকদা পাইপ খাচ্ছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, ডান দিকের ফোনগুলো বাঁকানে ধরছেন, এবং তারপর এটা ভালো হচ্ছে, ওটা হচ্ছে, এভাবে হয় না, ওইটা ভালো, এটা খারাপ, করতে করতে বললাম তাহলে আজকে আমি আসি। আমি যখন উঠে পড়েছি তখন একটা পাইপ ধরাতে ধরাতে রাজকীয় ভঙ্গিতে বলে, ও হ্যাঁ ওই 3 তারিখে এসে জয়েন করে যেও। মানে তার আগু নেই, পিছু নেই, হ্যাঁ, মানে ওটা একটা দৈববাণী আমার কাছে। তো আমি জয়েন করলাম। মানে আমি এখনো অবধি আজকালে 3 বার জয়েন করেছি, 3 বার আবার ব্যাক করে গেছি, কিন্তু আজও অশোকদা আমার কাছে অশোকদা, এবং আমি অন্তর থেকে বিশ্বাস করি আমি তার স্নেহ পাই। হ্যাঁ, আমি এবার ওই যে স্কুলিং এর কথাটা বলছিলাম, যে আপনি অনেক এখন আপনি অনেক তরুণ সাংবাদিকদের দেখছেন নানা রকম, আমি নানা রকম ভাবে আমার হাত দিয়ে বহু সাংবাদিকের রিক্রুটমেন্ট হয়েছে। আমি এটা বলি নিশ্চয়ই একটা বিজ্ঞানসম্মত পাঠ দরকার, অবশ্যই দরকার, বিশেষ করে কিন্তু সেটা খানিকটা চর্চা দরকার অডিও ভিজুয়াল পার্টটার ক্ষেত্রে, টেলিভিশন মিডিয়ায় গিয়ে। কারণ কি ওখানে অনেক ধরনের অনুশীলনের এবং বিজ্ঞানসম্মত অনুশীলনের বিষয় আছে, কিন্তু কারুর একটা ষষ্ঠ ইন্দ্রিয় জাগিয়ে তোলা, ওটা কিন্তু 1885 সালে ইংল্যান্ডে কে কাগজ বার করেছিলেন, ওইটা মুখস্থ করে 95% পেয়ে ওই ইন্দ্রিয় জাগবে না বাবা। এবং আপনি যে লিখছেন, যে লেখারও তো একটা শেখার একটা ব্যাপার আছে, রাইট, বাংলা ভাষার অনুশীলনে। এটা একটা 3টে দিকের ব্যাপার। একটা হচ্ছে খবর এবং পরিস্থিতিটা বোঝা, 2 হচ্ছে সেটাকে সঠিকভাবে কমিউনিকেট করা। লেখার হলে, প্রিন্ট মিডিয়া হলে আমার কাছে এখনো প্রথম পছন্দ প্রিন্ট মিডিয়া, লেখা, কারণ লেখাটা আপনার পছন্দ, লেখাটা আমার পছন্দ, লেখা। এবং 3 নম্বর হচ্ছে প্রোডাকশনটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার। এবার এইটা যার খানিকটা আছে তাকে চর্চা করে তৈরি করতে হবে। এটা কিন্তু সাংবাদিকতায় কে কি বই পড়ে এসছে এবং সেটা মুখস্থ করেছে কত % পেয়েছে তার উপর সফল সাংবাদিকতা কিন্তু নির্ভর করবে না। এবং অধিকাংশ সফল সাংবাদিক তারা হয়তো অন্য স্ট্রিমের, তারা হয়তো অন্য স্ট্রিমের, তারা হয়তো জার্নালিজমের নন, কিন্তু তাদের ওই ইন্দ্রিয়গুলো সেটা খুব জোরদার। সেইটা কিন্তু একটা অদম্য খিদে। রিপোর্টিং হলে সোর্স তৈরি, ডেস্ক হলে দেশ বিদেশে কি হচ্ছে, ফিচার হলে তার ফলে মানে এটা ঘড়ি ধরে 8-10 ঘন্টার কাজও নয়, এটা একটা 24 ঘন্টার ভালোবাসা। এটা রক্তের প্রত্যেকটা লোহিত কণিকায় একটা দ্রিমি দ্রিমি শব্দ তোমাকে শোনাবে এমন একটা নেশা। ফলে নিশ্চয়ই যে ছেলেমেয়েরা পড়তে এসছে তারা ভালো করুক, ভালো নম্বর পাক, কিন্তু তার পাশাপাশি এর যে একটা নিজস্ব সত্তা আছে এই 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 ইন্ডাস্ট্রিটার, সেই হিসেবে যদি নিজেকে গড়ে তুলতে না পারে, একবার 95% দেখিয়ে চাকরি পেয়ে যাবে, চাকরিটা ধরে রাখতে পারবে না। আপনি সাংবাদিকতার জীবনে প্রবেশ করলেন, এলেন, এবং তারপর সাংবাদিকদের তো যতটা ওই বিচিত্র অভিজ্ঞতার সামনাসামনি পড়ার সুযোগ হয় সাধারণ মানুষের হয় না। অনেক বড় বড় মানুষকে খুব সামনাসামনি দেখার সুযোগ হয়, মানে যেটাকে বলা যায় যে ওই সবচেয়ে প্রাইম সিটটা সিনেমা হলে যেরকম হয় সেরকম হচ্ছে সাংবাদিকদের সিটটা, একটু আগে, একটু কাছাকাছি দেখা। তো এই সাংবাদিকতার জীবনে যখন আপনি প্রবেশ করলেন, তারপর প্রথম যখন কোনো বড় ঘটনার মুখোমুখি হয়ে দাঁড়ালেন এবং সেই ঘটনাটাকে আপনাকে বিশ্লেষণ করতে হলো, সেই ঘটনাটা কভার করতে হলো, আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যে আপনার পুরনো সাংবাদিকতা জীবনের বিভিন্ন ছবি আপনি মাঝে মাঝে শেয়ার করেন। তো এরকম কোনো অভিজ্ঞতার কথা, মানে যেটা সত্যি এখনকার সাংবাদিকরা যেহেতু অনেকটাই টেলিভিশনমুখী, সেহেতু তারা ওইভাবে জানে না, সেই সময় ফ্যাক্সে কপি আসতো এবং রাত্রির বেলা। আমাদের একটা সৌভাগ্য উদ্দালক, আমরা একটা অদ্ভুত বয়সের
যারা অদ্ভুত কিছু জিনিস দেখেছি। আমরা রেকর্ড দেখেছি, রেকর্ডের পর ক্যাসেট দেখেছি, ক্যাসেটের পর সিডি দেখেছি, সিডির পর পেন ড্রাইভ হয়ে এখন মুঠো ফোনে গান চলছে। ফলে সংবাদ মাধ্যমে ওই চেঞ্জটা হয়েছে। আগে নিউজ প্রিন্টের পাতায় পেনে লেখা, তারপরে এলো ডিটিপি, কম্পোজ ইত্যাদি। বাইরে গেলে খবর পাঠানো আগে সেই ট্রাঙ্ক কলে, তারপরে এলো এসটিডি, তারপরে মাঝখানে এলো টেলিপ্রিন্টারে রোমানে পাঠানো। সেই টেলিগ্রাম অফিসে গিয়ে বসে থাকতে হতো, লাইন পাওয়ার উপর ডিপেন্ড করতে হতো, সেই ডিপেন্ড করাটা খুব মানে ওদের উপর ডিপেন্ড করতে হতো। এরপরে এলো ফ্যাক্স। আজকে তো মানে হোয়াটসঅ্যাপ মানে সহজ গ্রুপ, মানে তুমি একটা হোয়াটসঅ্যাপে তুমি গোটা অফিসটাকে কমিউনিকেট করে নিচ্ছ। আর তখন একজন রিপোর্টার মানে একটা বিচ্ছিন্ন দ্বীপে রয়েছে, সে পাঠককে কি কমিউনিকেট করবে, সে তো জানেই না তার অফিসকে সে কি করে আগে কমিউনিকেট করবে। ফলে এই ফেজগুলো, এই বিবর্তন বা অভিযোজন তুমি যাই বলো, সেইটা দেখার যে ব্যাচটার সুযোগ হয়েছে, আমি সেই ব্যাচের একজন। এবং সত্যি বলতে কি সেই সময় স্ট্রাগলটা অনেক বেশি ছিল, কিন্তু সেটাকে স্ট্রাগল মনে হতো না। আর এখন মানে হোয়াটসঅ্যাপে কপি হলেও স্ট্রাগল মনে হয়। মানে তখন এখনো আমি একটা কথা বলি, আমি কপিল দেবের একটা কথা বিশ্বাস করি, যেখানে প্যাশন আছে না সেখানে প্রেশার কথাটার কোনো জায়গা নেই। একদম একদম একদম। যদি প্যাশন থাকে তাহলে প্রেশার থাকবে না, তখন সেটা এনজয় করবে। প্রেশার মনে করো তাহলে তোমার প্যাশন নেই, তখন মানুষ সেইটাকেই এনজয় করবে, সেইটা তার ভালো লাগে। তা এই ছাত্র জীবন, এই সাংবাদিক জীবন যখন শুরু হলো, সেই সময় সব করেছি। প্রথম দিকে ডেস্ক, তারপরে ফুল ফ্লেজেড রিপোর্টিং, বেশ কিছুদিন দফায় দফায় দিল্লি পোস্টিং, দেশ বিদেশে কভারেজ। আমি আমার সাংবাদিক জীবন যেটুকু আমি পেয়েছি কলকাতায় থেকে যেটুকু করা যায়, কারণ দিল্লিতে গেলে একটু আরেক ধরনের প্রজেকশন সুযোগ বেশি। কলকাতায় থেকে যা যা করা যায় আমি মানে আমার কোথাও কোনো আক্ষেপ নেই। এবং আমি একটা স্টোরির কথা শুধু বলতে পারি, একটা শুনি, অজস্র স্টোরি আছে, একটা স্টোরি আছে। আমি এখানে আজকাল ডটিনে বসে বিনয়ের সঙ্গে অথবা উদ্ধত্তের সঙ্গে আমি বলতে পারি ওটা বাংলা সাংবাদিকতার সেরা এক্সক্লুসিভ। তার উপরে যদি কেউ কিছু করে থাকেন তিনি সেটাকে প্রকাশ্যে আমাকে কাউন্টার করতে পারেন। আচ্ছা, কি সেটা শুনি। সেটা হচ্ছে 1998 সালের সেপ্টেম্বর মাসে প্রতিদিন কাগজে সাইন্ড আর্টিকেল, আমার সঙ্গে আরেকজন সাংবাদিক ছিলেন স্বাক্ষর সেনগুপ্ত, জয়েন্ট বাইলাইন ছিল আমাদের, যে লাদেন বলে এক ব্যক্তি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা মারার টার্গেট করেছে, এবং যে ঘটনাটা 3 বছর পর ঘটেছিল। কলকাতায় বসে ব্রেক করা, বাংলা, কলকাতা, মাঝারি কাগজ দর পায়নি। পৃথিবীর যদি কোনো শ্রেষ্ঠ স্টোরি থাকে ছাপা, সেটা ওই স্টোরিটা। এক অদ্ভুত ভাবে পাওয়া একজন সেন্ট্রাল আইবির অফিসার, তার সঙ্গে আমার খুব খাতির হয়েছে। তার বাড়িতে মাঝে মাঝে গল্পও করতে যেতাম। যাই হোক, আমি স্বাক্ষর, তো ওনারা খুব হতাশায় ভুগতেন, কারণ ওনারা মনে করতেন যে বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল জঙ্গি ঢুকছে, এবং তারা সেটা এখানকার গভর্নমেন্টকে জানাতেন, লেফটেন্যান্ট গভর্নমেন্ট, এবং পুলিশ কোনো অ্যাকশন নিত না। আর সেন্ট্রাল ওইভাবে এখানে ওনাদের অ্যাকশন নেওয়ার কোনো পারমিশন দিত না। ওনাদের ধারণা ছিল লেফটেন্যান্ট গভর্নমেন্টের পুলিশ এটা করে না এই কারণে, কারণ জঙ্গিরা এই স্টেটটাকে ডিস্টার্ব করে, এটাকে করিডোর হিসেবে ব্যবহার করে। এখানে যদি বেশি ডিস্টার্ব করে তাহলে ওদের এই বর্ডার দিয়ে ঢোকাটা খুব ডিস্টার্ব হয়ে যাবে। এই সময় সেন্ট্রাল আইবি খবর পায় যে কাশ্মীরে একটা জমায়েত করতে চলেছে জঙ্গিরা, কিন্তু কাশ্মীর ওই জায়গাটা কড়াকড়ি থাকায় বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে কাশ্মীরের দিকে যাচ্ছে। বাবু, আচ্ছা, এবার ওরা আচমকা একটা গ্রুপকে ডিটেন করে, তাদের কাছ থেকে কিছু নথিপত্র পায়, সেটা আরবি বা ওরকম ধরনের কোনো ভাষায় লেখা, এনারা পড়তে পারেননি, লোক এনে পড়ান।
তাতে 2-3টে জিনিস আবিষ্কার হয় যে কাশ্মীরের পাহাড়ের উপর একটা আন্তর্জাতিক জঙ্গি জমায়েতের প্ল্যান চলছে, পরে যেটা দেখা গেছিল কার্গিলে হয়েছিল। এবার পাওয়া যায় যে লাদেন বলে এক ব্যক্তি তাঁর আদর্শের কথা বলছেন এবং লক্ষ্যগুলো জঙ্গিদের মনে করাচ্ছেন, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমেরিকায় বোমা মারা। সেটা আমরা সংবাদ প্রতিদিনে পেজ 1 সুপার লিড ছিল লাদেনের ছবি সহ। এবার আমাকে বলো, এর থেকে বড় কোন এক্সক্লুসিভ, কোন রিপোর্টার বাংলা সাংবাদিকতায় দিয়েছে? তো এই সাংবাদিকতা জীবনের একটা পর্যায়ে রাজ্য রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটতে শুরু করলো, সেটা জমি আন্দোলন। এবং সেই জমি আন্দোলনের তারও আগে আছে তৃণমূল কংগ্রেসের জন্ম। তৃণমূল কংগ্রেসের জন্ম সেই সময়টা, তৃণমূল কংগ্রেসের যদি জন্ম না হতো তাহলে বামফ্রন্ট সরকারের পরিবর্তনটা হতো না। সেই জন্মের সময়টা আমি সেই সময়টা জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কংগ্রেসের থেকে সেই সময় বিচ্ছিন্ন হলেন, এবং তার যে বক্তব্য ছিল কংগ্রেসের থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা এবং এই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করা। সেই সময়টাই আপনি তো পূর্ণ সময় সাংবাদিকতা, এবং পূর্ণ সময় সাংবাদিকতা মানে ওখানে আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য অ্যাসাইনমেন্ট সেই আজকাল থেকেই। তখন কি ছিল? 93 সালের 21শে জুলাই। হ্যাঁ, তো 21শে জুলাই ওই যে ভয়ঙ্কর গণহত্যা, তো আমার অ্যাসাইনমেন্ট ছিল সারাদিন মমতা ব্যানার্জির সঙ্গে, এটা খাতায় লেখা ছিল, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের। কিন্তু অ্যাসাইনমেন্টের স্টাইলটা আজকালে ভীষণ ভালো ছিল, মানে কোনো ফাঁক থাকতো না বড় ইভেন্টের, এবং এটা অশোকদা নিজে মনিটর করতেন, এবং রিপোর্টারের ব্রিফিং কিন্তু এডিটর নিজে নিতেন। তো আমার সঙ্গে ছিলেন তৎকালীন চিফ রিপোর্টার শুভশঙ্কর ভট্টাচার্য, আমরা দুজন। এবার আজকে বলতে বাধা নেই, একটু মজাও হয় তাতে। শুভদা একটু আবার মদ্যপান করাটা পছন্দ করতেন, ফলে মানে খুব শীতের দিন হলেও ওনার সঙ্গে একটা ওয়াটার বটল থাকতো। হ্যাঁ, কারণ উনি জলের সঙ্গে বিশেষ পানীয় মিশিয়ে রাখতেন, এবং এই নিয়ে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হতো, কারণ এক নেতাকে গিয়ে অন্য নামে ডেকে ফেলতেন আর ভয়ঙ্কর সব কাণ্ড হতো। কিন্তু শুভদার মতো বাংলা লেখা খুব কম লোক পারে। ওই মদ্যপ অবস্থায় যখন হাতে কলম পেত, ভাবা যায় না। যাই হোক, তো মমতাদির বাড়ি থেকে নিয়েছিলাম আমরা, ঠিক তার পেছনের গাড়িতে ছিলাম। আমি খুব বিস্তারিত যাচ্ছি না, মানে যেটা শেষে দাঁড়ালো সেটা হচ্ছে যখন মানে আমরা চোখে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টা হয়েছে। তখন তো তৃণমূল নয়, তখন যুব কংগ্রেস, তাদের কর্মীদের উপর আক্রমণ চোখে দেখা, এবং একদম কেউ রাইটার্সের দিকে দিতে জানি, ওগুলো সব বাজে মিথ্যা কথা। তো যাই হোক, তো ব্রেবন রোডের সামনে থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ডিসিএসবির গাড়ি বেরিয়ে যাচ্ছে, একমাত্র আমি ফলো করতে পেরেছিলাম, মানে আমাদের আজকালের গাড়ি। এবং কারণ গাড়িটাকে আমরা একটা অনুমান ভিত্তিক সেরম জায়গায় রেখেছিলাম, পুলিশ ব্যারিকেড করলেও সবাই আটকে গেছিল, কিন্তু আমাদের গাড়িটা ব্যারিকেডের বাইরে ছিল, আমরা দৌড়ে গিয়ে উঠে বেরিয়ে যাই। তো এটা করতে গিয়ে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অচৈতন্য, স্ট্র্যান্ড রোডে পুলিশের গাড়িতে উনি যাবেন না, সেই সিনেমায় দেখার মতো। আমাদের সামনের গাড়িটা এইভাবে কাঁপছে, এবং মাঝে মাঝে দরজা খুলে যাচ্ছে, মমতাদিকে দেখা যাচ্ছে, আবার কেউ টেনে নিচ্ছে। সৌগতদা ছিলেন মমতাদির গাড়িতে, আরেকজন ছিলেন, আরো দুজন ছিলেন, পুলিশও ছিল। এবার ওনাকে নামিয়ে তখন আমাদের গাড়িতে নিয়ে নিলাম, আমাদের গাড়িতে, আজকালের গাড়িতে। এবং আমি সামনে ড্রাইভারের পাশে, পেছনে শুভদা, সৌগতদা আরেকজন, এবং তার কোলে মমতাদি, এবং মানে কার্যত অচৈতন্য। তখনও বলছেন আমার মেয়ো রোডে নিয়ে চলো। তো আমরা মেয়ো রোড গেলাম, ততক্ষণে বডি একদম বিচ্ছিরি অবস্থা, রক্তাক্ত অবস্থা। ওই সব করে আরেকজনের মাথা ফেটেছিল, তাকে তুললাম, আমার পাশে বসালাম, আমার সারা গা রক্তে লাল, আমার কিছু হয়নি, তার রক্ত, মাথা ফেটে রক্ত পড়ছে, মিনতি অধিকারী। তো আমরা SSKM-এ গেলাম, পেছন দিয়ে ঢোকালাম গাড়ি, উডবার্নের পাশে। কিন্তু CPM-এর সব লোকেরা সুপারকে ঘেরাও করে রেখেছিল, প্লাস আমার বাবাও তখন ওখানে ছিলেন। এসে বললেন এখানে রাখিস না, নিয়ে যা। তখন সৌগতদা বললেন যে আমরা ইয়েতে নিয়ে গেলাম, উডল্যান্ডস নার্সিংহোমে গিয়ে ভর্তি করলাম। ফলে এই যে ঘটনাটা একদম কাছ থেকে দেখা, এবং আমরা সেটা মেনটেন করেছি। এবার কেউ বলতে পারেন আপনার কি কাজ ছিল মমতা ব্যানার্জিকে গাড়িতে তুলে, আপনি কি সাংবাদিক? হ্যাঁ, আমি সাংবাদিক।
আমি খবরের সাবজেক্টের সব থেকে কাছে থেকেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খবর আমার কাছে, খবরকে মমতা ব্যানার্জি। ফলে আমি যদি তার কাছে যাওয়ার সুযোগ না পাই, তাহলে আমি তাকে চেষ্টা করব আমার কাছাকাছি রাখতে। এবার তারপরে আমি বৃহত্তর কি দায়িত্ব পালন করছি বা তার মধ্যে রাজনৈতিক কি ছায়া আছে সব পরের কথা, কিন্তু সাংবাদিক হিসেবে একমাত্র কুণাল ঘোষ। এবং এই সুবাদে যখন জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশন হলো, আমাকে সাক্ষী দিতে যেতে হয়েছিল, কারণ আমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে পুরোটা তুলে নিয়ে যাওয়া। ফলে এটাও একটা বড়। এবার সেখান থেকে যে পার্টি, আলাদা পার্টি তৈরি, এই সিদ্ধান্তটা যখন, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম বিরোধী আন্দোলনটা করতে চাইছিলেন, তখন আবার নরসিংহ রাওয়ের সরকার চলছে, যারা আবার সংখ্যালঘু সরকার এবং সিপিএম এর উপর, বামপন্থীদের উপর নির্ভরশীল। ফলে এটা আবার কংগ্রেসের একটা কম্পালশন যে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, মানিয়ে গুছিয়ে চলো বাবা। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন যে লাল চাও খাবো না, ঠিক আছে। তো সেই জায়গাটাই, সংঘাতটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো, উনি নতুন দল গঠন করলেন 1997 সাল 22শে ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা, বাট আনুষ্ঠানিক জন্ম হচ্ছে 1 জানুয়ারি 1998। এর একটা ক্যালেন্ডার আছে। এটা ক্যালেন্ডারটা এরকম, 1997 21শে জুলাই, সেদিন ধর্মতলা থেকে সারা বাংলা বলল মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। 1997 9ই আগস্ট নেতাজি ইন্ডোরে এআইসিসির প্লেনারি সেশন ভেতরে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর বনাম আউটডোর, মহাত্মা গান্ধী পাদদেশ, মেয়র রোড, জনসমুদ্র। ওখান থেকে মমতাদি ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস কমিটি, স্পেশাল কমিটি উইদিন পার্টি ফোরাম। ওটা চেয়ারম্যান করা হয়েছিল পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে। এরপর 1997 সালের একই বছর 21শে ডিসেম্বর হায়দ্রাবাদে তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরী তিনি ঘোষণা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে করা হবে না, ইলেকশন কমিটির চেয়ারপারসন করা হবে না, ওটা হবে ইলেকশন কমিটি হেড করবেন সোমেন মিত্র, আর প্রচার কমিটি, ইলেকশন ইয়ারিং কমিটির হেড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুবই অপমানজনক ছিল তখন। ফলে 1997 সালের 22শে ডিসেম্বর একটা সংঘাতটা তুঙ্গে পৌঁছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন। বিকেলে পিসিসি, প্রদেশ কংগ্রেস কমিটিকে দিল্লি থেকে ইনস্ট্রাকশন দেয় যে আমরা মমতার এক্সপালশন ঘোষণা করছি, তোমরা সেক্রেটারিয়েট ডেকে তোমরা এক্সপালশনটা করে দাও। এরপর সন্ধ্যে 6টায় হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারের অফিসে সোমেন মিত্রর নেতৃত্বে যে বৈঠকটা হয়েছিল পিসিসির, তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার ঘোষণা করা হয়। এবং পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা আশ্চর্য একটা দিন, একটা ঐতিহাসিক দিন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফোরফ্রন্টে থেকে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেলেন, এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর তারপরে জমি নীতির কিছু বদল এবং শিল্পের দিকে ঝোঁকার একটা ঘোষণা। এটা না, এটার মধ্যে একটা ভয়ঙ্কর মানে একটা রয়েছে। যখন সোমনাথ চট্টোপাধ্যায়কে 9-এর দশকে জ্যোতিবাবু WBIDC চেয়ারম্যান করে আনলেন, তখনও তো শিল্পের কথাই বলা হয়েছিল। তখন তো রোজ একটা করে মৌসই হতো। সোমনাথ চট্টোপাধ্যায়কে তো WBIDC চেয়ারম্যান করে আনা হয়েছিল, তখন বলা হয়েছিল আমরা এখন শিল্প করব। তাহলে আবার 10 বছর বাদে একই কথা, শিল্প করবো, তার মানে 10 বছরে তোমরা শিল্পটা করোনি। আর সিঙ্গুর নিয়ে ঝামেলাটা আমার খুব কাছ থেকে দেখা, আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাটা বা গাড়ির বিরোধিতা করেননি না, 3 ফসলি জমি অধিগ্রহণের পদ্ধতি, এবং কারণ যারা ওখানে জমির মালিক তারা তো শুধু জমির উপর নির্ভরশীল নন, সেই জমিটার সঙ্গে তো ক্ষেত মজুর এবং জমির রিলেটেড কৃষি ভিত্তিক কিছু পেশা তৈরি হয়েছে। আজকে যদি গভর্নমেন্ট বলে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা আধুনিক কারখানায় কাজ করাবো, এটা মাঝবয়সী লোক ভয় পাবে। যে মাঠে চাষের কাজ করেছে সে অত বড় কারখানাটায় সে কোন যন্ত্রে তাকে ট্রেনিং দেওয়া হবে এবং কতজনকে ট্রেনিং দেওয়া হবে, তাদের তো অত লোক লাগবে না যতজন ক্ষেত মজুর এখানে কাজ করে। এবং এই জোরটা কেন তৈরি হলো, মানে এই জোর খাটানো, যেভাবে করতে হবে, এটা বুদ্ধর ইগো প্রবলেম হয়ে গেল। এবং সেটা মানে খানিকটা আমার ধারণা, ওটা যদি নরম হতেন তাহলে কিন্তু মানে
নরম হওয়ার জায়গা ছিল, বাট মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছিলেন যে যারা অনিচ্ছুক তাদের ফেরত দাও, তুমি ওইভাবে নিলে কেন? হ্যাঁ, ওইভাবে নিলে কেন? তুমি আর একটা শিল্পের জন্য জায়গা দেখো, তুমি শিল্প তালুক তৈরি করে বা আর একটা জায়গায় দেখো, সেইখানে তুমি যারা জমি দিতে চাও তাদের উপর জোর খাটাবে কেন? আর একটা পদ্ধতি, আর একটা নিয়ে আপত্তি, সেটা হচ্ছে বেসিক পলিসিটা, যে চাষের জমি তুমি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা বলে অধিগ্রহণ করে সম্পূর্ণ বাণিজ্যিক একটা বেসরকারি কোম্পানিকে তুলে দিচ্ছে। এটার কিন্তু একটা একদম দীর্ঘ আর্থসামাজিক প্রভাবের বিষয়। একদম একদম। তাহলে এইগুলোই ছিল ইস্যু। এই যে যারা বিরোধীরা বলে টাটাকে তাড়িয়েছে, টাটাকে কেন তাড়াবে? এটা তো একটা মডেল যে তুমি জমি নিতে গেলে এইভাবে নেবে না। এখন সিপিএম যে গাজোয়ারি করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছিল সেটা তো প্রমাণিত, এবং সেই ঘটনার স্রোতটা অনেক দিন ধরে চলতে থাকলো। এবং যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই রকম যে একজন সাংসদ দলের, সেখান থেকে তিনি যে কামব্যাকটা করলেন। একটা জিনিস খেয়াল রাখো, সিপিএম যে সময়টা রাজত্ব করেছে সে সময় এত ক্যামেরা ছিল না। হ্যাঁ হ্যাঁ, মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনে ক্যামেরা ছিল না, ফেসবুক ছিল না, এক্স ছিল না, টুইটার ছিল না। তাই যদি থাকতো তাহলে যে এতগুলি মানে গণহত্যা, গণধর্ষণ বা মানে সিপিএম এর হোল টাইমার মানে বাড়িতে একটা ঘুরে ফিরে সরকারি চাকরি, মানে এই যে একটা সম্পূর্ণ রকম অনুন্নয়ন এবং অরাজকতার ব্যাপার ছিল, সেইটা কিন্তু 34 অব্দি গড়াতো না। মানুষ যখন, এখানে মিডিয়ারও নিশ্চিতভাবে একটা ভূমিকা আছে, যে মানুষ যখন চোখে দেখছেন যে সিঙ্গুরে কিভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে, বা নন্দীগ্রামে একজন গুলিতে লুটিয়ে পড়ছে এবং আরেকজন তার পা ধরে টানতে টানতে এক মহিলা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো তো মানুষ তো রিয়াক্ট করেছেন এগুলোতে। এবং সেই সময় একটা জনজোয়ার, একটা গণজাগরণের মতন পরিস্থিতি। এবং সেই ফেজটা যখন চলছে, এবং সেই ফেজটা আমরা আজকে কোথায় বসে আছি? সেক্টর 5 কিসের জন্য বিখ্যাত? আইটি। তাহলে 8-এর দশকে সিপিএম ইংরেজি ঢুকতে দেবো না আর কম্পিউটার ঢুকতে দেবো না বলেছিল কেন? একেবারে তাই যদি বলে থাকে, তাহলে আজকে যাদের জনভিত্তিহীন ওদের নতুন প্রজন্ম, তাদের সব এক একজনের এক এক রকম নাম, আগুন পাখি, সাবমেরিন, এইসব কিসব নাম আছে, তো তারা আজকে তো শুধু এর উপরেই বেঁচে আছে। লড়তে গেলে জামানত জব্দ হয়, নিজেদের পাড়ায় নিজেদের বুথে নিজের পার্টিকে জেতাতে পারে না। সেই এই বিচ্ছিন্ন হওয়াটা, তাহলে কয়েক দশক কেন পিছিয়ে দেওয়া হলো? কয়েক দশক পিছিয়ে দেওয়া হলো? তাহলে এখানকার মেধাশক্তি তারা দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এসব দিকে চলে গেল। সব শেষে আমরা বললাম আইটি আমরা এখানে করবো, তখন রইল কি? ঠিক, ফলে আমাদেরকে অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে। পরে সিপিএম এই যে জমানাটা ছিল সেইটা ভেঙে বেরোতে গেলে, পয়েন্টে ফিরে আসি, মমতা ব্যানার্জি যদি নতুন দল না করে, মমতা ব্যানার্জি স্বাধীনভাবে যদি মানুষের দাবি অনুযায়ী গণ আন্দোলনটা না তৈরি করতে পারতেন, তাহলে বাংলায় পরিবর্তনটা হতো। বাংলায় পরিবর্তন হলো 2011 সালে। এবার সেই পরিবর্তনের পরের বছর আপনার জীবনটা পরিবর্তিত না, তার 8 বছর পরে 13তে মানে 2 বছর পরে, মানে একদম পরিবর্তন হয়ে গেল। এবার এই কথাটা প্রথম আপনাকে কে বলেছিল? প্রস্তাবটা কে দিয়েছিল যে আপনাকে সাংসদ হতে? না, 12। হ্যাঁ, তাই তো বলছি, 12, পরের বছর 12। এই প্রস্তাবটা কে দিয়েছিল প্রথম? দিদি দিয়েছিলেন। এবং আপনার শুনে রিয়াকশন কি ছিল? এটা দেখুন, এটা ভগবান সাক্ষী আর মমতাদি সাক্ষী। মমতাদি, এটা একটা রোববার ছিল, সকালে প্রথম মমতাদি আমায় বলেন ফোনে। এরপর আমি মমতাদির বাড়ি যাই এবং মমতাদি আমাকে বলেন, এবং তার জন্য আমি কৃতজ্ঞ যে তোমার রাজ্যসভায় যেতে হবে। কিন্তু আমি তখন 3টে কারণ দেখিয়ে বলি, দিদি, মানে আমি কিছু বক্তব্য জানাই যে নয়। একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং, এটা সাধারণত সামনে আসে না। 2006 সালে দমদম কেন্দ্রে মমতাদি আমায় দাঁড়াতে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, 2006 সাল। হ্যাঁ, অরুণাভ ঘোষ তখন আর নমিনেশন দেয়া হবে না। একদিন মমতাদি ডাকলেন বিধানসভায়, মানে বিধানসভা নির্বাচনের আগে বাড়িতে। তখন মমতাদির ঘরে ছিলেন মমতাদি, মানিক মজুমদার, মুকুল রায় আর অরূপ বিশ্বাস। আচ্ছা, তো অরূপ, মুকুল, কুণালকে বলো
দমদমে ক্যান্ডিডেট হতে। আর আমি তখন বলছি, দিদি আমি এখন চুটিয়ে সাংবাদিকতা করছি, আমায় আরো একটু সময় দিন। ওখান থেকেই ঠিক হয় অরূপ টালিগঞ্জে লড়বে। আচ্ছা। তো কিন্তু আমাকে প্রথম মমতাদি কিন্তু দমদম দিয়েছিলেন 2006 সালে। ওকে ওকে। আচ্ছা, যাই হোক, এরপরে 12 রাজ্যসভা। তো আমি বললাম যে আমি না। তো উনি একদম দিদির মতো স্নেহের মতো করেই বলেছেন, আমি আমার মতো করে কয়েকটা বলেছিলাম সমস্যা। তারপরেই কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির মেয়ের বিয়ে ছিল নাগপুরে। একটা বিশেষ বিমানে মমতাদি নাগপুর যাচ্ছিলেন, সেদিনই গিয়ে আবার সেদিনই ফিরে আসেন। তো ওই বিমানের সঙ্গে ছিলাম আমি আর মুকুলদা। ওইখানে মমতাদি আবার বলে, আমি মুকুল দেখো কুণালটা রাজি হচ্ছে না। মুকুলদা বলে এটা কি হচ্ছে, তখন 3টে ভাষার 3জন সাংবাদিক ঠিক হয়, ইত্যাদি ইত্যাদি। আমি আবার বলছি, আমার সঙ্গে তারপর অনেক দূরত্ব হয়েছে, মান অভিমান হয়েছে, আমার বহু আক্ষেপ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, কিন্তু মমতাদি আমাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তো এই কৃতজ্ঞতা তো আমি অস্বীকার করবো না। যে ইস্যুতে ক্ষোভ বা যে ইস্যুতে অভিমান, সেইটা দিয়ে তো আমি কৃতজ্ঞতার জায়গাটাকে ঢেকে দিতে পারি না। এবার সেই রাজ্যসভার যে মেয়াদ, সেই মেয়াদ সাংসদ হিসেবে যে মেয়াদ, সেই মেয়াদ থাকাকালীনই আপনার বন্দী হয়েছেন, কারাবন্দী হয়েছেন, এবং সেই সময় নানা রকম বিতর্ক হয়েছে। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানো, আমি যতদিন এমপি ছিলাম 12 থেকে 18, তার মধ্যে আমি বন্দী ছিলাম, বন্দী ছাড়াও তো অনেকটা ছিল, আমি কোনোদিন গাড়িতে এমপি স্টিকার লাগাইনি, কোনোদিন গাড়িতে এমপি স্টিকার লাগাইনি। এমনকি যে বিশেষ স্টিকারটা পার্লামেন্ট থেকে দেয়া হয় আমি সই করেও তুলিনি, কারণ আমার মন বলছিল কোনো না কোনো দিন এগুলো শেষ হয়, তখন যেদিনকে তুলতে হবে সেদিন পাশের বাড়ির লোকও বলবে তুলতে তো হলো, আমি সেই স্কোপটাও লোককে দিতে চাই না। কিন্তু এই যে বন্দী হওয়ার সময়টা এবং বন্দী হওয়ার আগের মুহূর্ত এবং তার পরের মুহূর্ত, সেই সময় দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া, নানা রকম বিতর্ক তৈরি হওয়া, সেই সময়টায় আপনি নিজে লিখেওছেন, সেইটা নিয়ে লিখেওছেন, সেই সময়টায় কিভাবে লড়েছেন, কিভাবে নিজের সঙ্গে নিজের কথা বলেছেন, এবং কিভাবে এই ভাবনা চিন্তাটা কোন খুব শকিং ছিল, কারণ সকলেই জানেন, মানে যারা আমাকে অ্যারেস্ট করেছেন, যারা অ্যারেস্ট করিয়েছেন, যারা তদন্ত করেছেন এবং যারা বিচার করছেন, আমার ধারণা সকলেই জানেন যে আমি কোনো দোষ করিনি। আমি সাংবাদিক, কাজের নেশায় থাকি, নাম যশ অর্থ সবাই চায়, বাবা এসব ফালতু বলে লাভ নেই, ঈর্ষা করে লাভ নেই, সবাই চায় যে পারফর্ম করে করতে পারবে করবে, যে পারবে না তার কাছে আঙুর ফল টক। আমি কাজ করেছি, সারদার এতগুলো মিডিয়া ছিল, সেই সময় আমি আলাদা হাউসে ছিলাম, তারাও টাই আপ হলো, এবং আমার কোনো সাইনিং অথরিটি ছিল না। অর্থাৎ আমি যে কাজটা করেছি, আমি তুমি বলো কোন খবর যাবে, কোন কি দেখানো হবে, এইসবে আমি আছি, বাট কারুর কাছ থেকে একটা টাকা নেয়া বা কাউকে একটা টাকা দেয়া আমার কোনো পাওয়ারও ছিল না, কোনো অপারেশনও আমি নেই। এত তদন্ত, একটা নয়া পয়সা কুণাল ঘোষ কোথা থেকে নিয়েছে কেউ বের করতে পারেনি। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, চেকে পেমেন্ট, ব্যাংকে গেছে, আমি চুটিয়ে কাজ করেছি। আমার প্রবল রাগ আছে সুদীপ্ত সেনের উপর, বিরাট রাগ আছে, আমার জীবন তছনছ করেছে, অমুক তমুক বহু মিথ্যা বলেছেন, ওনার উপর নির্ভর করেছি, বিশ্বাস করেছি, কিন্তু একটা জায়গায় এত কিছুর পরও আমি বলবো, সাংবাদিক কুণাল ঘোষ সুদীপ্ত সেনকে একটা জায়গায় ধন্যবাদ দেবে, আন্ডার ওয়ান আমব্রেলা, আন্ডার ওয়ান রুফ, এতগুলো চ্যানেল, কাগজ, একটা সাংবাদিক সেটা করছে, এই সুযোগ বাংলায় আগে কেউ পায়নি, ভবিষ্যতেও কেউ পাবে না। আমাকে প্রথম নেওয়া হয়েছিল চ্যানেল 10-এর দায়িত্বে, 7-8 মাসের মধ্যে যা রেজাল্ট হয়, তখন উনি আমায় একদিন ডেকে বলেন, আমার আরো কয়েকটা আমি তো করে ফেলেছি, আর তো নতুন, আপনি করেছেন কেন এত জিনিস, আমি তো কিনে ফেলেছি, এবার তুমি কমন বসে একটা মানে কোঅর্ডিনেশন রেখে চালাও। কয়েকটা আলাদা ছিল, যেমন অপর্ণা সেন পরমাটা আলাদা দেখতেন, নর্থ ইস্টের গুলো আলাদা, এখানেও দু একটা আলাদা ছিল, সেগুলো আলাদা, বাট আমি যে কটা দেখতাম এটা কিন্তু একটা বাংলা, একটা ইংরেজি, একটা অন্য ভাষা, একটা অমুক, একটা টিভি, মানে সকাল ভোর থেকে উঠে থেকে মাঝরাত, মানে ওটা না নিজেরও একটা বিরাট অভিজ্ঞতা। মানে
আমি চ্যানেল 10-এ লাইভ করছি ব্রেকে, আমি হয়তো প্রতিদিনকে ইনস্ট্রাকশন দিচ্ছি আজকে এই কপিটা এই অ্যাঙ্গেলে হবে, বা ওখানে বসে একটা কপি লিখে দিচ্ছি। তখন কিন্তু হোয়াটসঅ্যাপ আসেনি, ফেসবুকটা এসছে। তো এই যে সুযোগটা, এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত, সারদা পড়েছে একটা ফিনান্সিয়াল কাঠামো থাকা অন্য অপরাধ। আপনি বললেন যে সুদীপ্ত সেনের উপর খুব রাগ, ক্ষোভ আছে, দুঃখ, অভিমান আছে, এটা কেন আছে? তার কারণ হচ্ছে যে সুদীপ্ত আমি তো সুদীপ্ত সেনকে ব্যবসায় নামাইনি, আমি মিডিয়া শুরুও করাইনি। আমি যখন গেছি তখন অলরেডি ওনার সব রয়েছে, চলছে, আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এবং তারও একটা ছিল যে আমি মানে একটা টাই আপের বিষয় ছিল, আমি সেখানে কাজ করতাম, যাক সেটা মোদ্দা কথা। এবার ওনার যে কোনটা ব্যবসা আর কি ব্যবসা আছে উনি যেগুলো বলতেন, বা ওনার যে একটা ক্রাইসিস আসছে বা সাধারণ মানুষ বিপদে পড়তে পারে, উনি যদি আগে থেকে বলতেন তাহলে নিশ্চয়ই আমরাও চেষ্টা করতাম যে সাধারণ মানুষ এবং কোম্পানি কেউই যাতে বিপদে না পড়ে। উনি 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 কখন অমুক দাদার সঙ্গে মিটিং করতে যাচ্ছেন বা কখন অমুকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, অনেক দিকেরই, তো সেগুলো উনি ওনার মতো করে উনি করেছেন। উনি যদি ঝেড়ে কাশতেন তাহলে এই সর্বনাশটা হয় না। যে আর এবার আমি ওখানে পরিচিত মুখ, কারণ কি পর্দায় আমি, কাগজে আমি, ঠিক আছে, খবরে মাস্তানি করার সময় আমি, ফলে পাপটা তো আগে ঘাড়ে, আমার কাঁধে বন্দুক রাখাটা সব থেকে সহজ, তো ফলে সেটা হয়েছে। ফলে এই জায়গাটায় ওনার প্রতি আমার একটা ক্ষোভ আছে। কিন্তু আবার এটাও দেখি যে এই সুদীপ্ত সেন একটা সময় ওনার অফিসে দেখা করতে গেলে রিসেপশনে, আমি তখন এমপি, তখনও মানে অপেক্ষা করতে হতো, উনি তখন এত ব্যস্ত। আর তাকে যখন এখনো দেখি কোর্টের দিনে বা কারাবাসে, সে অদ্ভুত জীবন সব। কিন্তু এটারও একটা ফেরা আছে, এইটার থেকেও একটা ফেরা আছে, যে ফেরাটা নিয়ে সত্যি একটা মানে আমার তো মনে হয় একটু গবেষণাও করা যায়। এই বিতর্কের জীবন, কারাবাসের জীবন, সেখান থেকে ফিরে আসা, সেই ফিরে আসার যে প্রথম দিনগুলো, যেদিন আপনি প্রথম বেরিয়ে এলেন, বাইরে এলেন, বাড়ি ফিরলেন, কি মনে হচ্ছিল এবার কিভাবে চলবে জীবনটা, কি পথে এগোবে জীবনটা? তখন অ্যাকচুয়ালি আমি প্রথম গ্রেপ্তারের প্রথম পর্যায়টা তো একটা অস্বাভাবিক পরিবেশ, ফলে সেই দিনগুলো একরকম ছিল, একটা ফেজ। এরপরে অংশটায় আমি একটু ভাগ করে নিতাম, কারণ ওখানে তিনটে সমস্যা, জেল জীবন একদম পরিষ্কার তিনটে সমস্যা। একটা হচ্ছে একটা কলঙ্ক, বিতর্ক, এবং তার জন্য আমার ঘনিষ্ঠরা বাইরে হ্যারাস্ট হচ্ছে, এইটার একটা চাপ। 2 আইনি লড়াই, অমুক দিন কোর্ট আছে, আমি কি বেল পাবো, বেলের জন্য এই করতে হবে, এই এতগুলো মামলা আছে, তাহলে কালকের কোর্টটার ঠিক কি স্টেজ, আমি কি কোনো পিটিশন মুভ করব, এই একটা আইনি লড়াইয়ের ওটা মাকড়সার জালের মতো মাথায় থাকে, একটা চাপ, একটা মাথার উপর মাথা। এবার এইটা থেকে যদি আচ্ছা 3 নম্বর হচ্ছে লাইফস্টাইল, জেল জীবন, ফলে ওটাও কিন্তু একটা অস্বাভাবিকতা, একভাবে থেকে বা বেড়ে উঠে অভ্যস্ত, এবার আছি আমি জেলে, পরিবর্তন তো বটেই অবশ্যই। ফলে এই তিনটে ফ্যাক্টর ওইখানে কিন্তু আছে। বাট এ থেকে বেরোতে গেলে তোমাকে সহজভাবে নিতে হবে, বাস্তব মানতে হবে, এবং নিজের মস্তিষ্ককে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে খানিকটা। আমি লেখালেখি শুরু করলাম, নানা রকম লেখা, অজস্র চিঠি লিখেছি কোর্টের জাজকে, কখনো চিঠি লিখতাম অন্য কিছু। তারপরে একটা সময় আমি ওই বন্দি জীবনের ডায়েরি রোজ লিখতাম, এবং তারপর একটা সময় উপন্যাস শুরু করলাম। খুব ইন্টারেস্টিং যে আমার প্রেসিডেন্সি জেলের সেলে বসে লেখা উপন্যাস, সেটা কিন্তু আনন্দবাজার গোষ্ঠীর পত্রিকা পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছে, এবং আনন্দ পাবলিশার্স বই করেছে। আমার 5টা বই ওখান থেকে, 5 জন যারা প্রকাশক, ফলে একটু পড়াশুনো, লেখালেখি,
জেলের লাইব্রেরিটা আবার চালু করা, একটু মানে চালু মানে আর সেটাকে একটু গতিশীল করা, মানে ওই দিকে। তারপরে একটা সময় আবার আমি মিশতাম প্রচুর লোকের সঙ্গে, কারণ কে দোষী কে নির্দোষ আমার দেখার দরকার নেই, এখানে এতগুলো মানুষ আছে, আমি যদি একটা সাংবাদিক হই, আমি এই জগৎটা আমি দেখছি, তাহলে এই মানুষগুলো এ কেন এলো, এই খুনের আসামি বা সাজা পেয়েছে বা বলছে আমি খুন করিনি, তার গল্প কি, আমি কত রকম পেতাম, খুব ভয়ঙ্কর বাইরে যাদের নাম শুনেছি তারা যেরকম ছিল, আবার মাওবাদী বন্দী। আমি একটা ছোট্ট ঘটনা বলি, ইন্টারেস্টিং, ছোট, যারা প্রিন্ট মিডিয়া তারা সেই সময় সবাই জানবে, যখন মাওবাদী ব্যাপারটা চলছে, কিষাণজি তখন বেঁচে। কিষাণজি কিন্তু জঙ্গল থেকে বিভিন্ন হাউসের বিভিন্ন সাংবাদিককে ফোন করতেন, ঠিক আছে, নাম্বার চেঞ্জ করে করে ফোন করতেন, স্টেটমেন্ট দিতেন, দিতেন, ফোন করতেন। তো আমিও সেই ফোন পেয়েছি। তো একবার আমি একটা লেখা লিখেছিলাম যে কেন এই হত্যার রাজনীতি, কিষাণজি, কমরেড কিষাণজিকে খোলা চিঠি, যে কেন এই হত্যার রাজনীতি, তাতে তো মানুষ আরো হোস্টাইল হচ্ছে। আপনি একজন শিক্ষককে মারলেন ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে, ছাত্রগুলো কি দেখছে? আমায় ফোন করেছিলেন, ফোন করে বললেন তুমি লেখাটা ছাপলে একতরফা আমাকে দোষ দিয়ে আমার লজিকটা দিলে না। আমি আপনাকে কোথায় পাবো, আপনি ফোন না করলে তো কোনো ইয়েই নেই। বললো আমি একটা লেখা পাঠাচ্ছি, তোমার যদি সৎ সাহস থাকে তুমি সেই লেখাটা ছাপবে। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার একটা বানান ফানান এদিক ওদিক ছাড়া আপনার একটা শব্দ আমি চেঞ্জ করবো না, আমি বানানো আনএডিটেড দিয়ে দিতে পারি। সে লেখাটা বেরিয়েছিল। তো অনেকদিন পরে প্রেসিডেন্সি জেলে এক মাওবাদী বর্ষিয়ান বন্দী এলেন, আলাপের পর বললেন আপনি সেদিন ঠিক কাজ করেননি। আমি কি করেছি? বললো কিষাণজির আলম, মানে কিষাণজি তো আমাকে বলার পর আমি তো ওই লেখা পুরো ছেপেছি। বললো ছেপেছিলেন, কিন্তু আমরা যে হেডিংটা দিয়েছিলাম আপনি হেডিংটা চেঞ্জ করেছিলেন। বললাম আপনি তখন কোথায় ছিলেন? বললো আমি তো সেই ব্যক্তি যে কিষাণজিকে সবার সময় ফোনে ধরে দিতাম। ফলে আমি এরকম মানে অনেকের সঙ্গে, মানে বিভিন্ন ধরনের যারা মানুষ, আমার একবার সজল বারুইয়ের সঙ্গে দেখা হয়, বা এরকম যারা আছেন। কিন্তু এই আমি যে প্রশ্নটা করেছিলাম যে ফিরে আসার পর, প্রথম ফিরে আসার পর যখন ফিরে এলেন আবার পরিবারের, আমি একটা জিনিস ঠিক করে রেখেছিলাম, যেটা খুব খোলাখুলি বলি, আমি করেছি তৃণমূল কংগ্রেস, মমতাদি আমাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আমি বন্দি দশাতেও আমার এমপির স্যালারি থেকে যে চাঁদাটা তৃণমূলে যাওয়ার কথা ব্যাংক থেকে আমি বন্ধ করিনি, কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমার যদি তাদের কারুর প্রতি কোনো রাগ অভিমানও থাকে, তাহলে বাকি সহকর্মীরা তো কোনো আমার সঙ্গে কিছু করেননি। তো সুতরাং এটা আমারও দল। ফলে আমি একটা জিনিস স্থির করেছিলাম যে আমি আনুগত্যের একটা পরীক্ষা দিয়ে ছাড়বো, আমি রাজনীতিটা তৃণমূলেই করব। সেই সময় আমাকে আমন্ত্রণ জানাতে, আমি আর নাম করছি না, একাধিক ব্যক্তি আমার বাড়ি গেছেন, কথা বলেছেন, আরেকজনের সঙ্গে ফোনে কথা বলিয়েছেন, ঠিকই। এবং পরবর্তীকালে মুকুলদা বিজেপিতে যাওয়ার পর মুকুলদা আন্তরিকভাবে চেয়েছিলেন আমি যাই ইত্যাদি। সেই সময় কেন্দ্রীয় সরকার আমার একটা টেলিফোন অ্যাডভাইসারি কমিটির কী সব পদ দিয়েছিল, আমি সব ফেরত দিয়ে দিই, আমি আনুগত্যের পরীক্ষা দিচ্ছি, এবং আমার মনে হয় আমি সেটা দিয়েছি। 21 সালের বিধানসভা নির্বাচন থেকে আরজিকর, কুণাল ঘোষ আনুগত্যের পরীক্ষা দিয়েছে। কুণাল ঘোষ এটা দেখিয়ে দিয়েছে ব্যক্তিগত ইস্যুর রাগ অভিমান, তার জন্য দল ত্যাগ করা, অন্য অফার নিয়ে চলে যাওয়া, এই পাঠশালায় কুণাল ঘোষ পড়েনি। এবং সাধারণ সহকর্মীরা, তৃণমূলের সৈনিকরা অন্তত জানেন যে আমার সঙ্গে অমুক অমুকের ভালো সম্পর্ক, সেগুলোও আমি নষ্ট করে ফেলেছি। উদাহরণ মিঠুনদা, এরকম অনেক উদাহরণ আছে। অন্য রাজনৈতিক দলে আছে, রাজনীতির কারণে অন্য রাজনৈতিক দলে আছে। আমার সঙ্গে সাংবাদিক হিসেবে সকলের খুব ভালো সম্পর্ক ছিল,
আসিম আব্দুল হালিম সিপিএম এর স্পিকার আমার অভিভাবকের মতো। আমার দেখা সেরা রাজনীতিবিদ হাসিম আব্দুল হালিম, আর আমার দেখা সেরা লড়াকু নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি হালিম সাহেবের জীবন দর্শন থেকে আমি শিখেছি, আমি সেগুলো মানার চেষ্টা করি। কিন্তু আমি তৃণমূল, আমার সঙ্গে সব দলের ভালো সম্পর্ক, অনেকের ভালো সম্পর্ক, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কটা আমি তেতো করে ফেলেছি দল করতে গিয়ে। আমি যখন এই দলেরই অনেককে দেখি ইস্যু ভিত্তিতে সব পাঁচিলে উঠে বসে থাকে জল মাপে নিজেরা নিজেদের এতে, তখন আমার কষ্ট হয়। বাট আমি সৈনিকের ভূমিকা পালন করে যাই। আমি একটা কথাই বলতে পারি, আমি আনুগত্যের প্রমাণ দিয়েছি, আনুগত্যের পরীক্ষা দিয়েছি। আমার দিক থেকে যা যা করার সেগুলো হয়ে গেছে। আমি ভালোবেসে তৃণমূল কংগ্রেস করব, আমি কিন্তু কৃতদাসের মতো তৃণমূল কংগ্রেস করব না। আমি এই পাঁচিলে উঠে বসে থাকার প্রসঙ্গে কয়েকদিন আগে দেবকে নিয়ে নানা রকম বিতর্ক হয়, তারপরে সেইটা আবার একটা অনুষ্ঠানে আপনি সেটা ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে দেবকে জড়িয়েও ধরেন সেই ফেডারেশনের যে বিজয় সম্মেলনের অনুষ্ঠান। ওটা কি ছিল, মানে ওটা কি? না, দেবকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, দেবকে আমি খুবই ভালোবাসি এবং দেব এখন এক নম্বর। এসব নিয়ে তো কোনো কথা বলে লাভ নেই। সমস্যাটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সব পেশাতেই আমাদের সমর্থক থাকবে, আমাদের বিরোধীও থাকবে, এটাও খুব স্বাভাবিক। কিন্তু যারা তৃণমূলটা ছেড়ে গিয়ে যার পণ্যায় বিলো দ্য বেল্ট অ্যাটাক করছে, কুৎসা করছে, সেই দু তিনজনকে তো একটু আলাদাভাবে ট্রিট করা উচিত। সেইখানে দেব যেহেতু সেই জায়গাটায় বারবার, আমার তখন মনে হয় মিঠুনদার সঙ্গে আমার যে দাদা ভাইয়ের সম্পর্ক, বাকিরা চেষ্টা করেও সেই জায়গায় যেতে পারবে না। তো আমি রাজনীতি করতে গিয়ে সেটা জলাঞ্জলি দিচ্ছি, আবার আমার সাংসদ তার পেশাগত কারণ দেখিয়ে তাকেই জড়িয়ে রাখছে। তাহলে আমি কেন তার কাছে খারাপ হব বা তার সঙ্গে আমার দূরত্ব হবে কেন? এই জায়গাটা থেকে আমার আপত্তিটা মানে তার সঙ্গে দেবের সঙ্গে আমার মানে শত্রুতার বিষয় প্রশ্নই ওঠে না। কিন্তু দর্শক হিসেবে এই বিষয়টা নিয়ে সত্যি আপনি বললেন বিলো দ্য বেল্ট অ্যাটাকের কথা, কোথাও কি রাজনীতিবিদদের যে কথা বলার ভাষা, কোথাও গিয়ে তাদের একে অপরকে আক্রমণ করার ভাষা, সমালোচনা করার ভাষা, সেটা কি একটু কোথাও গিয়ে মানে নিচের দিকে চলে গেছে? কেন গেল? মানে আপনি তো দেখেছেন এক দীর্ঘ সময় রাজনীতিবিদদের খুব কাছ থেকে, এটা হওয়া একেবারে বাঞ্ছনীয় নয়। এবার আমাদেরও কেউ যদি একেবারে কাদা ছুঁড়ে দেয় তখন সেই ভাষায় উত্তর দিতে, কিন্তু এবার এইখানে একটা সমস্যা হচ্ছে, এটা মানে পজিটিভ নিশ্চয়ই আছে, আবার নেগেটিভিটিও আছে। ধরো এই প্রযুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ধরো তুমি যেটা বলছো সেটাও ডিজিটাল, বাট এটা একটা দায়িত্বশীলতার সঙ্গে মিডিয়া হাউস অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই একই মাধ্যমে একই প্রযুক্তিতে সেটাকে এত উদ্দেশ্য প্রণোদিত এবং নিম্নমান নিম্ন রুচিতে নিয়ে চলে যাচ্ছে। এবার তুমি সেটা, তাতেও যদি তুমি দেখো 500 লোক লাইক দিয়েছে, তার মানে ওই 500 লোক সেই ভাষাটাই বোঝে। মানে এটা নামলে এ তো শুধু রাজনীতিবিদদের দায়িত্ব নয়, মানে এটা তো দর্শককেও সচেতন হতে হবে। ঠিক, আমি এইটা ট্রোল করার যে ভাষাগুলো হয় সেটা খুবই, এবং তাদের যদি একটু খুঁজে নিয়ে সেই ভাষা দিই তারা কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, একদমই। এবং মানে এটা সত্যি আমি নিজে বাংলার ছাত্র, এবং তার পরবর্তীকালে আমি এখন কোন একটা বিজেপির এক রাজনৈতিক নেতাকে বলতে শুনছি যে রবীন্দ্রনাথের গান বললে তো হবে না, ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই কথাটা শুনতে হবে আমি ভাবিনি কোনোদিন। মানে এটা ভাবা যায়? রবীন্দ্রনাথ নিয়ে মানে বিজেপি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় একতরফা অপমান করে চলেছে। হ্যাঁ, এবং সেটা খুবই কুৎসিত। কোনো সমালোচনার যে রবীন্দ্রনাথের সমসাময়িক সময় রবীন্দ্রনাথের সমালোচনা হয়েছে। এবার তুমি মজাটা দেখো, বিজেপি বলেছে বলে, বিজেপি বলেছে তো তৃণমূল প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা আবার রাজনীতিতে হবে কেন? রামমোহন রায়কে অপমান হচ্ছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, রবীন্দ্রনাথকে অপমান হচ্ছে,
এটা তো আমজনতার প্রতিবাদ, বাংলার প্রতিবাদ। একদম। এটা বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এটা বিজেপি বনাম বাংলা। একদম একদম। কিন্তু তারপরেও সেটাকে জাস্টিফাই করছিল। রাজা রামমোহন রায় নিয়ে এক বিজেপির ছোকরা সে লিখে চলেছে যে নীল বিদ্রোহের সময় দেশদ্রোহিতা করেছিলেন, ইংরেজের দালালি করেছিলেন রামমোহন রায়। আরে নীল বিদ্রোহের থেকে ক বছর আগে রাজা রামমোহন রায় মারা গেছেন সেইটুকু পর্যন্ত জানে না। ফলে আমার মনে হয় এই যে তুমি বলছো রুচির খারাপ, এটা নিশ্চয়ই রাজনীতিবিদদের দায়িত্ব নেওয়া উচিত। পাশাপাশি সোশ্যাল মিডিয়া মানে সমাজ, তোমার সমাজ যদি সেইগুলো দেখলে মানে খেউর গালাগাল দেখলে আনন্দ পায়, লাইক বাড়ায়, তোমাকে সেখানে থাকতে গেলে তোমাকে কেউ পাথর মারলে তুমি কি তাকে রসগোল্লা খাওয়াবে? ঠিক। 26-এ কি হবে কুণালদা? তৃণমূল কংগ্রেস জিতবে এবং বিপুল ভাবে জিতবে, এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এবং এসআইআর এর কোনো আলাদা করে কিছু কোনো ওরা একটা ভয়ঙ্কর চক্রান্ত চালাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা সবাই মিলে, এবং সব থেকে আমি ধন্যবাদ দেব একেবারে গ্রাসরুটে যে কর্মীরা, বুথ ভিত্তিক কর্মীরা, তারা দাঁতে দাঁত চেপে, কিন্তু ইলেকশন কমিশনের হাতে তো মেশিনারিটা, কোনটা উড়িয়ে দিচ্ছে কোনটা এখানে জুড়ে দিচ্ছে এগুলো তো এখনো পুরো ফাইনালি না বেরোলে স্পষ্ট নয়। তৃণমূল লড়ে যাচ্ছে, কিন্তু যে মানুষের উপর দাঁড়িয়ে ভোট হবে, তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম, উন্নয়ন, একটা হচ্ছে রাস্তা, আলো, জল, পরিকাঠামো, কর্মসংস্থান, আর একটা হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আর একটা হচ্ছে বিজেপির এই যে বাম বিজেপির মামলা করে চাকরি আটকাও, অমুক করে মানে টাকা দিও না, বকে আটকাও, এগুলোর বিরুদ্ধে মানুষ নিশ্চিতভাবে ভোটটা দেবেন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করে শেষের দিকে যাব। সেটা হচ্ছে কুণালদা, যখন কখনো তো মনে হয় যে আমি 65 বছর 70 বছরের পর হয়তো অবসর নেব, বা হয়তো এইরকম ব্যস্ততা থাকবে না, তখন কিছুটা একান্তে সময় কাটাতে চাইব, কখনো ভেবেছেন, কিছু পরিকল্পনা করেছেন? এরকম পরিকল্পনা করিনি, কিন্তু এটা আমি সবসময় মেনে নিই, এই চাকার সময় হচ্ছে সর্বশক্তিমান, আর ঈশ্বর শেষ কথা বলবে, বা ঈশ্বর সর্বশক্তিমান, সময় শেষ কথা বলবে। চাকাটা ঘোরে সব সময়, ফলে সবাই সবার ক্ষেত্রে একটা সেরা সময় এগুলো পার করে আসে, একটা সময় ছাড়তে হয়, নতুনদের কাজে সুযোগ দিতে হয়, নিজের রোলটাকে পাল্টে ফেলতে হয়, যেটা হয়তো নিজে হাতে করতাম সেটা আর একজনকে তোমায় জমি ছাড়তে হবে। হ্যাঁ, তো এইভাবে এবার আমি আমার পছন্দের জায়গাগুলোতে লেখালেখি, ছোট গল্প, উপন্যাস, তার সঙ্গে এখন অভিনয়ও আছে। হ্যাঁ, যদি সেটা টুকটাক, মানে কর্পূর প্রথম রিলিজ করবে ফেব্রুয়ারিতে, তারপরে শেকড়, প্রাত্যর, এটা অরিন্দম শীলের, যদি দেখা যায় পর্দায় যে আমি টুকটাক পারছি, বা পরিচালকদের মানে তো আর কেউ কিছু বললে সেরকম করা, মানে ওই দিকটা নিয়ে ভাবা। আমি আপাতত খুব সোজা কথা বলি, আমি যা উত্থান পতন দেখে চলেছি জীবনে, স্বর্গ নরক দেখা হয়েছে, আমার যেটা ভালো লাগবে, যেটা আমার ঠিক বলে মনে হবে, আমাকে এখনো রেগুলার কোর্ট কাচারি এসবের মধ্যে থাকতে হয়, মানে অকারণ আমার জীবনে এটা নেমে আছে। ফলে আমার যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগবে ঠিক বলে মনে হলে আমি নিশ্চিতভাবে সেটা মানে সেইভাবেই করবো। আমাকে এটাই করতে হবে, ওটাই করতে হবে, এরকম কোনো মানে নেই। হ্যাঁ, যদি কেউ আমার কোনো জেদিতে ফেলে দেয়, তখন সে বিষয়টার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি। আচ্ছা কুণালদা, ভয় করে কিছুতে? ঈশ্বর, আমি ভয় ঠিক নয়, মানে আমি জানি মানে ঈশ্বরের বিচারে ছেড়ে দেওয়াটা ভালো। আমি জ্ঞানত অপরাধ করিনি, তার মানে কি আমি ধোয়া তুলসী পাতা? না, আমার জীবনে অন্য অপরাধ আছে, কিন্তু এই সারদা, এই সমস্ত অমুক তমুক গোষ্ঠীর পিণ্ডি, এগুলো আমি একদম করিনি। আমার অপরাধ আছে, আমার সেখানে অনুশোচনা আছে, বাট এই ভয় বলে ব্যাপারটা, আমার পরিস্থিতি যা দেবে আমি ঠিক সামলে নেব।
আমাকে যদি কেউ ভালোবেসে বলেন আমি তার জুতো পালিশ করে দিতে রাজি আছি, কিন্তু যদি কেউ আমাকে অন্যায়ভাবে কোনো অপমান বা চোখ রাঙাবার চেষ্টা করে আমি প্রথম 3 বার আমি রিয়াক্ট করব না, ইগনোর করব, এবং তারপর আমার কোনো ব্যাকরণ থাকবে না। এই অনুষ্ঠানে এনকে সলিল এসেছিলেন, এনকে সলিলের সংলাপ নিয়ে আমরা কথা বলছিলাম। আমি শেষে আপনি যেটা বললেন এইটা আমি সলিলদাকে বলার চেষ্টা করবো যে এরকম একটা সংলাপ যদি কোথাও ব্যবহার করা যায়। না, এটা জীবনের থেকে শিক্ষা, যে কেউ বারবার তোমাকে কিছু করে যাবে, আর আমি নিজে কাউকে কখনো কোনো রকম ডিস্টার্ব করতে যাই না, কখনো করতে যাই না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাকে লোক খুব খুব পোক করে, নানা রকম ভাবে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এইসব অতৃপ্ত আত্মা না থাকলে জীবনের মজাই নেই। আমাকে যদি কেউ ভালোবেসে বলেন আমি তার জুতো পালিশ করে দিতে রাজি আছি, কিন্তু যদি কেউ আমাকে অন্যায়ভাবে কোনো অপমান বা চোখ রাঙাবার চেষ্টা করে আমি প্রথম 3 বার আমি রিয়াক্ট করব না, ইগনোর করব, এবং তারপর আমার কোনো ব্যাকরণ থাকবে না। আমাকে যদি কেউ ভালোবেসে বলেন আমি তার জুতো পালিশ করে দিতে রাজি আছি, কিন্তু যদি কেউ আমাকে অন্যায়ভাবে কোনো অপমান বা চোখ রাঙাবার চেষ্টা করে আমি প্রথম 3 বার আমি রিয়াক্ট করব না, ইগনোর করব, এবং তারপর আমার কোনো ব্যাকরণ থাকবে না। তারা আমায় শুভেচ্ছা জানায়। কিছু সমালোচক আছেন তারা খুব গঠনমূলক পরামর্শ দেন, তাদের কাছে সেটা আমি গ্রহণ করি। আর কেউ শুধু অসভ্যতা করার জন্য করে, বুঝলি, আমি মানে একেবারেই ইয়ে না, এগুলো একটা বিরাট বিনোদন আমাদের। এবং কি আমি 2-1জনকে খুব খারাপ কথা লিখে ছেড়ে দিই, কারণ আমি জানি যে ওরা আবার ওদের 4টে জাত ভাই ডেকে আনবে, এরা আমার আরো গালাগালি দেবে, আর আমার ভিউ আর এনগেজমেন্টটা বাড়িয়ে দেবে। আমি মানে অনেকদিন ধরে কুণালদার সঙ্গে আলোচনা চলছিল যে আমাদের এই অনুষ্ঠানে আপনি যাতে আসেন। শেষ পর্যন্ত আমরা একটা এমন সাক্ষাৎকার দেখতে পেলাম, এমন একটা অভিজ্ঞতা পেলাম। এই অভিজ্ঞতাটা কিন্তু আমার আগে কখনো কুণালদার কোনো সাক্ষাৎকার দেখে হয়নি, সেই অভিজ্ঞতাটা আজকে আমরা পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা। আমারও তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আজকাল পরিবার এবং আজকালের যারা পাঠক এবং দর্শক তাদের বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। ধন্যবাদ।